কিরে থামলি কেন বাপ? বাজা বাজা বাজা। এই আমি দাঁড়িয়ে বাজাবো। আরে বাপরে, এ কি স্বর্গীয় প্রসাদ! আমরা এই সাইজে আমরা যেন গিয়ে বাজিয়ে সকলকে খুশি করতে পারি। এই গুপিদা, এখানেই না তোমার আমার দেখা হয়েছিল? গুপি, মুশকিলে পড়েছি, কি হবে জানি না। শুন্ডির রাজা আমার রাজ্য কেড়ে নিতে যাচ্ছে। এখন তবে আমাদের ঘরে যাব। নমস্কার, গল্প কথা ও কাহিনীতে আপনাদের স্বাগত। আমাদের আজকের উপস্থাপনা শ্রদ্ধেয় উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কালজয়ী রচনা গুপি গাইন ও বাঘা বাইন। এই গল্পটি প্রথম প্রকাশিত হয় 1915 সালের সন্দেশ পত্রিকায়। পরবর্তীকালে সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের দরুন এই দুটি চরিত্র বাঙালি হৃদয়ে এক চিরস্থায়ী স্থান দখল করে নেয়। আমাদের আজকের উপস্থাপনাটি আপনাদের ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক ও হাইপ করার মাধ্যমে আমাদের পাশে থাকুন। শুরু হচ্ছে আজকের গল্প। আজ তোমাদের দুই মিউজিশিয়ানের গল্প শোনাবো। তাদের মধ্যে একজন হলো গুপি কাইন, তার বাবার নাম কানু কাইন। তার একটা মুদির দোকান ছিল। গুপি শুধু একটি মাত্রই গান গাইতে পারত, কিন্তু বাকি গ্রামের আর কেউ কোনো গানই গাইতে পারতো না। তাই তারা তাকে খাতির করে বলতো গুপি গাইন। গুপি যদিও একটা গান বাদে আর কিছু জানতো না, কিন্তু সেই একটা গান সে খুব ভালো করেই গাইতো। সেটা না গেয়ে সে শান্তিতে থাকতে পারতো না, তার দম আটকে আসতো। যখন সে ঘরে বসে গাইতো, তখন তার বাবার দোকানের সব খদ্দের ছুটে পালাতো। সার রে রে গামা গামা পাধানি পাধানি। বাপরে বাপ, ভাগো সবাই ভাগো! যখন সে মাঠে গিয়ে গান গাইতো, তখন মাঠের যত সব গরু সব দড়ি ছিঁড়ে ভাগতো। শেষে তার ভয়ে তার বাবার দোকানে খদ্দেরই আর আসে না, রাখালেরাও মাঠে গরু নিয়ে যেতে পারে না। তখন একদিন কানু কাইন তাকে এই বড় বাঁশ নিয়ে তাড়া করতে করতে ছুটে মাঠে চলে গেল। বেয়াদব হতো সারা, যা ভাগ এখান থেকে, ভাগ ভাগ। সেখানে আবার রাখালদের দল লাঠি নিয়ে চলে এলো। তাই গুপি বনের মধ্যে লুকিয়ে গিয়ে খুব করে গলা ভাঁজতে লাগলো। সা 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 রে গা মা পা মা পা সা 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 রে গা মা পা মা পা সা সা। গুপিদের গ্রামের কাছেই আর একটা গ্রামে একজন থাকতো। তার নাম ছিল পাঁচু পাইন। পাঁচুর ছেলেটির বড্ড ঢোলক বাজাবার শখ ছিল। বাজাতে বাজাতে সে বিষম ঢুলতে থাকতো, আর পা নাড়াতো, চোখ পাকাতো, আর দাঁত খিচতো, আর ভ্রুকুটি করতো। তার গ্রামের লোকেরা তা দেখে হা করে থাকতো, আর সে ঢোলকের তালে তালে বলতো, আহা 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 আহা। শেষে যখন বাঘের মতো খেকিয়ে উঠতো, হা 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 হা, তখন সকলে পালাবার ফাঁক না পেয়ে চিৎপাত হয়ে পড়ে যেত। তাই থেকে সকলে তাকে বলতো বাঘা বাইন। তার এই বাঘা নামটাই রটে গিয়েছিল। তার আসল নাম যে কী ছিল তা আর কেউ জানতে পারতো না। বাঘা ঢোলক বাজাতো আর রোজ একটা করে ঢোলক ভাঙতো। শেষে পাঁচু আর তার ঢোলকের পয়সা দিয়ে উঠতে পারে না। কিন্তু বাঘার বাজনা বন্ধ হবে তাও কি হয়? গ্রামের লোকেরা পাঁচুকে বলল, আহা, তুমি না পারো, না হয় আমরাই সকলে চাঁদা করে ঢোলকের পয়সা দিয়ে দিই। আমাদের গ্রামে এমন একটা ওস্তাদ হয়েছে, তার বাজনাটা বন্ধ হয়ে যাবে। না না না, এমনটা হবে না। শেষে ঠিক হলো যে গ্রামের সকলে চাঁদা তুলে দিয়ে বাঘাকে ঢোলক কিনে দেবে। আর সেই ঢোলকটি আর তার ছাউনি হবে খুব মজবুত, যাতে বাঘার হাতেও সেটা আর সহজে না ছেড়ে। আর সে যা ঢোলক হলো, তার মুখ হলো 3.5 হাত চওড়া, আর ছাউনি মোষের চামড়ার মতো। বাঘা সেটা পেয়ে যার পর নাই খুশি হয়ে বলল, এই আমি দাঁড়িয়ে বাজাবো। তখন থেকে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ঢোলক লাঠি দিয়ে বাজায়। 1.5 মাস 3 রাত বাজিয়েও বাঘা সেটাকে ছিঁড়তে পারল না। বাঘার অল্প বাদ্য লোকের অভ্যাস ছিল,
এখন তা একঘেয়ে ও বিরক্তিকর কারণ হয়ে দাঁড়ালো। তার বাজনা শুনে শুনে তার বাপ মা পাগল হয়ে গেল। গ্রামের লোকের মাথা ঘুরতে থাকলো। আর দিন কতক এইভাবে চললে কি হতো বলা যায় না। এর মধ্যে একদিন গ্রামের সকলে মিলে মোটা মোটা লাঠি নিয়ে এসে বাঘার কাছে ছুটে আসলো। বাঘাকে আগেরবার উৎসাহ দেওয়া লোকটি বলল, দাদাই, তোমাকে 10 হাঁড়ি মিঠাই দিচ্ছি, তুমি দয়া করে অন্য কোথাও চলে যাও, নইলে আমরা সবাই পাগল হয়ে যাব। বাঘা আর কী করে, কাজেই তখন তাকে একটা গ্রামে যেতে হলো। সেখানে দুদিন না থাকতে সেখানকার সকলে মিলে তাকে গ্রাম থেকে বার করে দিল। তারপর থেকে সে যেখানেই যায় সেখান থেকেই তাকে তাড়িয়ে দেওয়া হয়। তখন সে কি করলো, সারাদিন মাঠে মাঠে ঘুরে বেড়ায়, ক্ষুধার সময় তার নিজের গ্রামে গিয়ে ঢোলক বাজাতে থাকে, আর গ্রামের লোক তাড়াতাড়ি তাকে কিছু খাবার দিয়ে বিদায় করে। বাঁচলাম। তারপর এমন হলো যে আর তাকে কেউ খেতে দেয় না, আর তার ঢোলকের আওয়াজ শুনলেই আশেপাশের সকল গ্রামের লোক লাঠি নিয়ে ছুটে আসে। তখন বেচারা ভাবলো, এই মূর্খতে কাছের থাকার থেকে বনে চলে যাওয়াই ভালো, না হয় আমাকে বাঘে খাবে, তবুও আমার বাজনাটা কিন্তু চলবে। এই বলে বাঘা তার ঢোলকটি ঘাড়ে করে বনে চলে গেল। এখন বাঘার বেশ মজাই হয়েছে। এখন আর কেউ তার বাজনা শুনে লাঠি নিয়ে ছুটে আসে না। বনে বাঘ ভাল্লুক কিছু নেই, আছে খালি একটা ভয়ানক জানোয়ার। বাঘা আজও তাকে দেখতে পায়নি, শুধু দূর থেকে তারই ডাক শুনে ভয়ে থরথরিয়ে কাঁপে আর ভাবে, বাবা গো, ওইটা এলাই তো ঢোলক শুদ্ধ আমাকে গিলে খাবে। সে ভয়ানক জানোয়ার আর কেউ নয়, গুপি গাইন। বাঘা যে হাঁক শুনে কাঁপে, সে আদতে গুপির গলা ভাজা। গুপিও বাঘার বাজনা শুনতে পায় আর বাঘারই মতো ভয়ে কাঁপে। শেষে একটু ভাবলো, এ বনে থাকলে কখন প্রাণটা যাবে, তা সে এই বেড়া এখান থেকে পালাই বাবা। এই ভেবে গুপি চুপি চুপি বন থেকে বেরিয়ে গেল। বেরিয়েই দেখে আর একটি লোকও এক বিশাল ঢোল মাথায় করে সেই বনের ভিতর থেকে আসছে। তাকে দেখেই ভারী আশ্চর্য হয়ে গুপি জিজ্ঞাসা করলো, তুমি কে হে? আমি বাঘা বাইন, তুমি কে? হ্যাঁ, আমি গুপি গাইন। তা তুমি কোথায় যাচ্ছ? আরে যেখানে জায়গা জোটে আমি সেখানেই যাচ্ছি। আরে গ্রামের লোকেরা তো সব গাধা গাধা, গান বাজনা তো বোঝে না, তাই এই ঢোলকটি নিয়ে বনে চলে এসেছিলাম। তা ভাই, এখানে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর জানোয়ারের ডাক শুনেছি, তার সামনে পড়লে প্রাণটি আর থাকবে না, তাই পালিয়ে যাচ্ছি। তাই তো, এই আমিও যে একটা জানোয়ারের ডাক শুনেই পালিয়ে যাচ্ছিলাম। বলো তো, তুমি জানোয়ারটাকে কোথায় বসে ডাকতে শুনেছিলে? আরে ওই তো বনের পূর্ব ধারে বট গাছের তলায়। আচ্ছা, সে যে আমারই গান শুনেছো, সে কেন জানোয়ারের ডাক হবে? হ্যাঁ, সেই জানোয়ারটা ডাকে বনের পশ্চিম ধারে, ওই ওই হত্যুকি তলায় বসে। সে তো আমার ঢোলকের আওয়াজ, আমি যে ওইখানেই থাকতাম। এতক্ষণে তারা বুঝতে পারলো যে তারা তাদের নিজেদের গান আর বাজনা শুনেই ভয় পাচ্ছিল। তখন যে দুজনার কি হাসি! অনেক হেসে তারপর গুপি বলল, ভাই, আমি যেমন গাইন, তুমিও তেমনি বাইন। আমরা দুজনে জুটলে নিশ্চয়ই একটা কিছু করতে পারি। এ কথায় বাঘারও খুবই মত ছিল। কাজেই তারা খানিক কথাবার্তার পর ঠিক করলো যে তারা দুজনাই মিলে রাজামশাইকে গান শোনাতে যাবে। রাজামশাই যে তাতে খুশি হবেন তাতে তো আর ভুলই নেই। চাই কি অর্ধেক রাজ্য বা মেয়ের সঙ্গে বিয়েও দিয়ে দিতে পারেন। গুপির আর বাঘার মনে এখন খুবই আনন্দ। তারা রাজাকে গান শোনাতে যাবে। দুজনে হাসতে হাসতে আর নাচতে নাচতে এক প্রকাণ্ড নদীর ধারে এসে উপস্থিত হলো। সেই নদী পার হয়ে রাজবাড়ি যেতে হয়। নদীতে খেয়া আছে, কিন্তু নে পয়সা যায়। বেচারারা বন থেকে এসেছে, পয়সা কোথায় পাবে? গুপি বলল, ভাই, আমাদের কাছে তো টাকা পয়সা নাই। আমরা না হয় তোমার গান গেয়ে বাজিয়ে শোনাবো, এই আমাদের পার করি দাও। তাতে খেয়ার চরণদারেরা খুব খুশি হলো। একজন বলল, আমরা সাদা করে এদের পয়সা দিব, তুমি এদের তুলি নাও। বাঘার ঢোলটি দেখেই তাদের বাজনা শুনতে ভারী স্বাদ হয়েছিল। কাজেই সে এক কথায় আর কোনো আপত্তি করল না। গুপিকে আর বাঘাকে তুলে নিয়ে নৌকা ছেড়ে দেওয়া হলো। নৌকা ভাড়া লোক, বসে বাজাবার জায়গা কোথায়? অনেক কষ্টে সকলের মাঝখানে খানিকটা জায়গা হতে হতে নৌকাও নদীর মাঝখানে এসে পড়ল। তারপর গুপি গান ধরল, বাঘা তার ঢোলকে লাঠি লাগালো। সারে
গা সা রে গা মা পা ধা নি মা পা ধা নি সা রে গা মা পা গা মা সা রে গা মা সা রে গা মা গা মা আর পা অমনি নৌকা শুদ্ধ সকল লোক বিষম চমকে গিয়ে গড়াগড়ি আর জড়াজড়ি করে দিল নৌকাখানাকে উল্টে। তখন তো আর বিপদের অন্ত নেই। ভাগ্যিস বাঘার ঢোলটি এত বড় ছিল যে তাই আঁকড়ে দুজনার প্রাণ রক্ষা হলো। কিন্তু তাদের আর রাজবাড়ি যাওয়া হলো না। তারা সারাদিন সেই নদীর স্রোতে ভেসে শেষে সন্ধ্যাবেলায় এক ভীষণ বনের ভিতর গিয়ে কূলে ঠেকল। সেই বনে দিনের বেলায় গেলেই ভয়ে প্রাণ উড়ে যায়, রাত্রির তো আর কথাই নেই। তখন বাঘা বলল, গুপিদা, গুপিদা বড়ই যে বিষম দেখছি। এখন 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 কি করি বলো তো? করবো আর কি, আমি গাইবো, তুমি বাঁচাবে। নিতান্তই যখন বাঘে খাবে তখন আমাদের বিদ্যেটা তাকে দেখিয়ে ছাড়ি কেন? ঠিক বলেছো গো দাদা, মরতে যদি হয় তাহলে তাহলে ওস্তাদ লোকের মতন মরি। হ্যাঁ, পাড়া গিয়ে ভূতের মতো মরতে আমি রাজি নই। এই বলে দুজনায় সেই ভিজা কাপড়েই প্রাণ খুলে গান বাজনা শুরু করলো। বাঘার ঢোলটি সেদিন কিনা ভিজা ছিল, তাইতে তার আওয়াজটি হয়েছিল যার পর নাই গম্ভীর। আর গুপিও ভাবছিল এই তার শেষ গান, কাজেই তার গলার আওয়াজটিও খুবই গম্ভীর হয়েছিল। সে গান যে কি জমাট হয়েছিল সে কি আর বলবো। 1 ঘন্টা 2 ঘন্টা করে দুপুর রাত হয়ে গেল, তবুও তাদের সে গান থামছেই না। তোমার পেটে পোকা হবে যে তোমার, খেও না কো বাঘ মামা, করো না কো রাগ মামা, পেটে পোকা হবে যে তোমার। এমন সময় তাদের দুজনারই মনে হলো যেন চারিদিকে একটা কি কাণ্ড হচ্ছে। ঝাপসা ঝাপসা কালো কালো এই বড় বড় কি যেন সব গাছের উপর থেকে উকি মারতে লেগেছে। তাদের চোখগুলো জ্বলছে যেন আগুনের ভাটা, দাঁতগুলো বেরোচ্ছে যেন মূলোর সার। তা দেখে তখনই আপনা হতেই বাঘার বাজনা থেমে গেল, আর তার সঙ্গে সঙ্গে দুজনের হাত পা গুটিয়ে পিঠ বেঁকে ঘাড় বসে চোখ বেরিয়ে মুখ হা করে এলো। তাদের গায়ে এমনই কাঁপুনি আর দাঁতে এমনই ঠকঠকি ধরে গেল যে তাদের ছুটে পালাবারও জো নেই। ভূতগুলি কিন্তু তাদের কিছু করলো না। তারা তাদের গান বাজনা শুনে ভারী খুশি হয়ে এসেছে তাদের রাজার ছেলের বিয়েতে গুপির আর বাঘার বায়না করতে। গান থামতে দেখে তাদের মধ্যে একটা ভূত নাকি সুরে বলল, কিরে কামলি কেন বাপ, বাজা বাজা বাজা। এ কথায় গুপির আর বাঘার একটু সাহস হলো। এই বলে যেই তারা আবার গান ধরেছে, অমনি ভূতেরা 1জন 2জন করে গাছ থেকে নেমে এসে তাদের ঘিরে নাচতে লাগলো। সে যে কি কাণ্ড কারখানা হয়েছিল সে কিনা দেখলে বোঝবার জো আছে। গুপি আর বাঘা তাদের জীবনে আর কখনো এমন সমজদারে দেখা পায়নি। সে রাত এমনিভাবেই কেটে গেল। ভোর হলে তো আর ভূতেদের বাইরে থাকাবার জো নেই, কাজেই তার একটু আগেই সেই ভূতটা বলল, চল বাবা, মোদের গোদার বেটার বিয়েতে চল, তোদের খুশি করে দিব। এই আমরা যে রাজবাড়ি যাব। সে যাবি খান, আগে মোদের বাড়ি একটু গান বাজনা শুনিয়ে যা, তোদের খুশি করে দিব। কাজেই তখন তারা দুজনে ঢোল নিয়ে ভূতেদের বাড়ি চলল। সেখানে গান বাজনা যা হলো সে আর বলে কাজ নেই। তারপর তাদের বিদায় করবার সময় ভূতেদের সর্দার বলল, বাবা মা, তোদের কার্যকলাপে আমি খুব খুশি হয়েছি। তা বল, তোরা কি চাস? আমরা এই সাইজে আমরা যেন গিয়ে বাজিয়ে সকলকে খুশি করতে পারি। তাই হবে, তাই হবে। তোদের গান বাজনা শুনলে আর সে গান শেষ হওয়ার আগে কেউ সেখান থেকে উঠে যেতে পারবে না। আর কি চাস? আমি এই চাই যে আমাদের যেন খাওয়া পড়ার কষ্ট না হয়। এ কথায় ভূত সর্দার তাদের একটি থলে দিয়ে বলল, তোরা যখন যা খেতে বা পড়তে চাস
এই থলের ভিতর হাত দিলেই পাবি। বল বল, আর কি চাস? আর কি চাইবো? আর কি চাইবো? আর কি চাইবো তা তো বুঝতে পারছি না। তখন ভূতের সর্দার হাসতে হাসতে তাদের দুজনকে দুজোড়া জুতো এনে দিয়ে বলল, এই জুতো জোড়া পায়ে দিয়ে তোরা যেখানে যেতে চাইবি অমনি সেখানে গিয়ে হাজির হবি। গুপি আর বাঘা ভূতেদের কাছে বিদায় হয়ে সেই জুতো পায়ে দিল। তারপর গুপি ভেবে বলল, তবে আমরা এখন রাজবাড়ি যাব। অমনি সেই ভীষণ বন কোথায় যেন মিলিয়ে গেল। গুপি আর বাঘা দেখল তারা দুজনে একটা প্রকাণ্ড বাড়ির ফটকের সামনে দাঁড়িয়ে আছে। এত বড় আর সুন্দর বাড়ি তারা তাদের জীবনে কখনো দেখেনি। তারা তখনই বুঝতে পারল যে এ রাজবাড়ি। কিন্তু এর মধ্যে ভারী একটা মুশকিল হলো। রাজবাড়ির ফটকে যমদূতের মতো কতকগুলি দারোয়ান দাঁড়িয়ে ছিল। তাদের মধ্যে এক দারোয়ান গুপি আর বাঘাকে সেই ঢোল নিয়ে আসতে দেখে দাঁত খিচিয়ে বলল, আইয়া কাহা যাতা হ্যায়? বাবা, আমরা রাজা মশাইকে গান শোনাতে এসেছি। তাতে দারোয়ানটা আরো বিষম চটে গিয়ে লাঠি দেখিয়ে বলল, ভাগো ইহাঁ সে। আমরা তো রাজার কাছে যাবই। বলতেই অমনি সেই জুতোর গুণে তারা তৎক্ষণাৎ গিয়ে রাজামশাইয়ের সামনে এসে উপস্থিত হলো। রাজবাড়ির অন্দরমহলে রাজামশাই ঘুমিয়ে আছেন। রানী তার মাথার কাছে বসে তাকে হাওয়া করছেন। এমন সময় কথা নেই বার্তা নেই গুপি আর বাঘা সেই সর্বনেশে ঢোল নিয়ে হঠাৎ গিয়ে উপস্থিত হলো। জুতোর এমনই গুণ, দরজা জানলা সব রয়েছে, তাতে তাদের একটুও আটকায়নি। কিন্তু আসবার বেলা আটকাক আর নাই আটকাক, আসবার পরে খুবই আটকালো। রানী তাদের দেখে বিষম ভয় পেয়ে এক চিৎকার দিয়ে তখনই অজ্ঞান হয়ে গেলেন। রাজামশাই লাফিয়ে উঠে পাগলের মতো ছুটাছুটি করতে লাগলেন। তোরা কে 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 আর এভাবে ঢুকে পড়লি কিভাবে? বাবা, ভূত 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 বাঁচা! রাজবাড়িময় হুলুস্থুলু পড়ে গেল। সিপাহী শাস্ত্রী সব খাড়া ঢাল নিয়ে ছুটে এলো। বেগতিক দেখে গুপি আর বাঘার মাথায় গোল লেগে গেল। তারা যদি তখন শুধু মুখে বলে আমরা এখন এখান থেকে অমুক জায়গায় চলে যাব, তবে তাদের জুতোর গুণে সকল ল্যাঠা চুকে যায়। কিন্তু সে কথা তাদের মনেই হলো না। তারা গেল ছুটে পালাতে, আর দুই পা যেতে না যেতেই বেচারারা যে মারটা খেলো, জুতো, লাঠি, চাবুক, কিল, চর, কানমোলা কিছুই তাদের বাকি রইল না। শেষে রাজামশাই হুকুম দিলেন, ওই বেটাদের 3 দিন হাজতে ফেলে রাখো, তারপর বিচার করে হয় এদের মাথা কাটবো আর না হয় কুত্তা দিয়ে খাওয়াবো। হায় গুপি, হায় বাঘা, বেচারারা এসেছিল রাজাকে গান শুনিয়ে কতই বকশিস পাবে ভেবে, তার মধ্যে একই বিপদ। পেয়াদারা বেঁধে মারতে মারতে একটা অন্ধকার ঘরে গিয়ে ফেলে দিল। সেখানে পড়ে বেচারারা একদিন আর গায়ের ব্যথায় নড়তে চড়তে পারল না। তাতে তেমন দুঃখ ছিল না, কিন্তু বাঘার ঢোলটি যে গেল সেই হলো সর্বনাশের কথা। বাঘা বুক মাথা চাপড়িয়ে ভেউ ভেউ করে কাঁদছে আর বলছে, ও গুপিদা, আরে ও গুপিদা, মার খেলাম, প্রাণ যাবে, তাতে কিন্তু কোনো দুঃখ নেই দাদা, আমার ঢোলকটি যে গেল। গুপির কিন্তু ততক্ষণে মাথা ঠান্ডা হয়ে গেছে। সে বাঘার গায়ে মাথায় হাত বুলিয়ে বলল, ভয় কি দাদা, ঢোল গিয়েছে, জুতো আর থলে তো আছে। আমরা নিতান্ত বেকুব, তাই এতগুলো মার খেলাম। যা হোক, যা হবার হয়ে গেছে। এখন এর ভিতর থেকে একটা মজা করে নিতে হবে। এই কি 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 মজা হবে দাদা? আগে তো খাবার মজাটা করে নিন, তারপর অন্য মজার কথা ভেবে দেখবো ক্ষণ। এই বলে সেই ভূতের দেওয়া থলির ভিতরে হাত দিয়ে বলল, দাও তো দেখি 1 হাঁড়ি পোলাও। অমনি একটা সুগন্ধ যে বেরুলো, তেমন পোলাও রাজারাও সচরাচর খেতে পান না। আর সে কি বিশাল হাঁড়ি! গুপি কি সেটা থলির ভিতর থেকে তুলে আনতে পারে? যা হোক, কোনো মতে সেটাকে বার করে এনে তারপর থলিকে বলল, ভাজা ব্যঞ্জন,
চাটনি, মিঠাই, দই, রাবড়ি, শরবত, শিগগির দাও, শিগগির শিগগির। দেখতে দেখতে খাবার জিনিসে আর সোনার উপর বাসনে ভরে গেল। দুজন লোক আর কত খাবে? সে অপূর্ব খাবার খেয়ে তাদের গায়ের ব্যথা কোথায় চলে গেল তার আর ঠিক নেই। তখন বাঘা বলল, দাদা চলো এই বালা এখান থেকে আমরা পালাই, নইলে শেষে কুত্তা দিয়ে খাওয়াবে। দেখাই যাক না কি হয়। এ কথায় বাঘার খুব খুশি হলো। সে বুঝতে পারল যে গুপি একটা কিছু মজা করবে। 2 দিন চলে গেল। আরেকদিন পরেই রাজা তাদের বিচার করবেন। বিচারের দিন রাত থাকতে গুপি থলের ভিতর হাত দিয়ে বলল, আমাদের দুজনের রাজ পোশাক চাই। বলতেই তার ভিতর থেকে এমন সুন্দর পোশাক বেরুলো যে তেমন পোশাক কেউ তৈরি করতে পারে না। সেই পোশাক তারা দুজনে পরে তাদের পুরনো কাপড় আর বাসন কখানি পুটলি বেঁধে নিয়ে দ্রুত পায়ে দিল। বাঘা বলল, এখন আমরা মাঠে হাওয়া খেতে যাব। অমনি দেখে রাজবাড়ির বাইরের প্রকাণ্ড মাঠে চলে এসেছে। সে মাঠের এক জায়গায় তাদের পুটলিটি লুকিয়ে রেখে তারা বেড়াতে এসে রাজবাড়ির সামনে উপস্থিত হলো। দূর থেকে তাদের আসতে দেখেই রাজার লোক ছুটে গিয়ে তাকে খবর দিয়েছিল যে মহারাজ, দুজন রাজা আসছেন। রাজাও তা শুনে তার ফটকের সামনে এসে দাঁড়িয়েছিলেন। বাঘা আর গুপি আসতেই তিনি তাদের যার পর নাই আদর দেখিয়ে বাড়ির ভিতর নিয়ে গেলেন। চমৎকার একটি ঘরে তাদের বাসা দেওয়া হলো। কত চাকর, বামুন, পেয়াদা, পাইক তাদের সেবাতে লেগে গেল, তার অন্ত নেই। তারপর গুপি আর বাঘা হাত পা ধুয়ে জলযোগ করে একটু ঠান্ডা হলেই রাজামশাই তাদের খবর নিতে এলেন। তাদের পোশাক দেখে অবধি তিনি ভেবে নিয়েছেন যে না জানি এরা কত বড় রাজাই হবেন। তারপর শেষে তিনি গুপিকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনারা কোন দেশের রাজা? তারপর গুপি হাত জোর করে তাকে বলল, মহারাজ, আমরা কি রাজা হতে পারি? আমরা আপনার চাকর। রাজার স্বাভাবিক তাতে বিশ্বাস হলো না। তিনি ভাবলেন, কি ভালো মানুষ, কেমন নরম হয়ে কথা বলে। যেমন বড় রাজা তেমনি ভদ্রলোকও দেখছি। তিনি তখন আর বিশেষ কিছু না বলে তাদের দুজনকে তার সভায় নিয়ে এলেন। সেখানে সেদিন সে দুটো লোকের বিচার হবে 3 দিন আগে যারা গিয়ে তাদের শোবার ঘরে ঢুকেছিল। বিচারের সময় উপস্থিত। আসামি দুটোকে আনতে পেয়াদা গিয়েছে, কিন্তু তাদের আর কোথায় পাবে? এ 3 দিন তাদের ঘরে তালাবন্ধ ছিল। সেই তালা খুলে দেখা গেল সেখানে কেউ নেই, খালি ঘর পড়ে আছে। তখন ভারী একটা ছুটোছুটি হাঁকাহাঁকি পড়ে গেল। দারোগামশাই বিষম খেপে গিয়ে পেয়াদাগুলোকে বকতে লাগলেন। পেয়াদারা হাত জোর করে বলল, হুজুর, আমাদের কোনো কসুর নেই। আমরা তালা দিয়ে রেখেছিলাম, তার উপর আগাগোড়াই দরজার সামনে দাঁড়িয়েছিলাম। ও দুটো তো মানুষ ছিল না, ও দুটো ছিল ভূত। নইলে এর ভেতর থেকে কি করে পালালো? এ কথায় সকলেরই বিশ্বাস হলো। রাজামশাইও প্রথমে দারোগার ওপর রেগে তাকে কেটেই ফেলতে গিয়েছিলেন। শেষে ওই কথা শুনে বললেন, ঠিক, ও দুটো নিশ্চয়ই ভূত ছিল। আরে আমার ঘরও তো বন্ধ ছিল, তাই তো বলি এত বড় ঢোল নিয়ে ভিতরে ঢুকলো কি করে? হ্যাঁ, ঠিক, ও দুটো ভূত। বলতেই সবার শরীর শিউরে উঠল, গা বেয়ে ঘাম পড়তে লাগলো। তখন পেয়াদা বাঘার সেই ঢোলকটির কথা মনে করে বলল, মহারাজ, ভূতের ঢোল বড় সর্বনেশে জিনিস। ওটাকে কখনো আপনার ঘরে রাখবেন না। ওটাকে এক্ষুনি পুড়িয়ে ফেলুন। আরে বাপরে, বলো কি ভূতের ঢোল ঘরে রাখবো? না 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 না, এক্ষুনি ওটাকে এনে পোড়াও। যেই এ কথা বলা অমনি বাঘা 2 হাতে চোখ ঢেকে কেঁদে গড়াগড়ি দিতে লাগলো। সেদিন বাঘাকে নিয়ে গুপির কি মুশকিলই হয়েছিল। ঢোল পোড়াবার নাম শুনেই বাঘা কাঁদতে আরম্ভ করেছে। ঢোল এনে তাতে আগুন ধরিয়ে দিলে না জানি সে কি করবে। তখন সেটা যে তারই ঢোল সে কথা কি আর বাঘা সামলে রাখতে পারবে? সর্বনাশ, এখন বুঝি ধরা পড়ে প্রাণটাই হারাতে হয়। গুপির বড়ই ইচ্ছা হচ্ছিল যে বাঘাকে নিয়ে ছুটে পালায়, কিন্তু তার তো আর জো নেই। সভায় বসবার সময় যে সেই জুতোগুলো পা থেকে খুলে রাখা হয়েছিল। এদিকে কিন্তু বাঘার কাণ্ড থেকে সভাময় এক বিশাল হুলুস্থুলু পড়ে গেছে। সবাই ভাবছে বাঘার নিশ্চয়ই একটা ভারী অসুখ হয়েছে, আর সে বাঁচবে না।
রাজবাড়ির বদ্যি ঠাকুর এসে বাঘার নাড়ি দেখে যার পরনাই গম্ভীরভাবে মাথা নাড়লেন। বাঘাকে খুব করে জোলাপের ওষুধ খাইয়ে তার পেটে বেলেস্তারা লাগিয়ে দেওয়া হলো। তারপর বদ্যি ঠাকুর বললেন, এতেও যদি বেদনা না সারে তবে পিঠে আরেকটা, আর তাতেও যদি না সারে তাহলে দুপাশে আরো দুটো বেলেস্তারা লাগাতে হবে। এ কথা শুনেই বাঘার কান্না তৎক্ষণাৎ থেমে গেল। সকলে ভাবলো যে বদ্যি ঠাকুর কি চমৎকার ওষুধই দিয়েছেন, দিতে বেদনা একেবারে সেরে গেছে। যা হোক, বাঘা যখন দেখলো যে তার কান্নাতে ঢোল পোড়াবার কথাটা চাপা পড়ে গেছে, তখন সেই বেলেস্তারার বেদনার ভিতরেই তার মনটা কতক ঠান্ডা হলো। রাজামশাই তাকে খুব যত্নের সহিত তার ঘরে শুইয়ে রেখে দিলেন। গুপি তার কাছে বসে তার বেলেস্তারায় হাওয়া করতে লাগলো। তারপর সকলে ঘর থেকে চলে গেলে গুপি বাঘাকে বলল, সি ভাই, যেখানে সেখানে কি আর এমন করে কাঁদতে আসে? দেখো দেখি এখন কি মুশকিলটা হলো। আমি যদি না কাঁদতুম তাহলে তো এতক্ষণে আমার ঢোলকটি পুড়িয়ে শেষ করে দিত। এখন না হয় একটু জ্বলনি সইতে হইবে, কিন্তু আমার ঢোলকটা তো বেঁচে গেছে। বাঘা আর গুপি এমনই কথাবার্তা বলছে। এদিকে রাজামশাই সবাই ফিরে এলে দারোগামশাই তার কানে কানে বললেন, মহারাজ, একটা কথা আছে, অনুমতি হয়তো বলি। কি কথা? মহারাজ, ওই যে লোকটা গড়াগড়ি দিয়ে কাঁদলো, সে আর তার সঙ্গের ওই লোকটা সেই দুই ভূত। আমি চিনতে পেরেছি। তাই তো আমারও একটু যেন সেই রকম ঠেকছিল। তাহলে তো বড় মুশকিল দেখছি। এই বলো তো, এখন তাহলে কি করা যায়? তখন এই কথা নিয়ে সবাই ভারী একটা কানাকানি শুরু হলো। এই রোজা ঠাকুর রোজা, ও দুটোকে তাড়িয়ে দিক, ও দুটো ভূত আছে, তাড়িয়ে দিক। কেউ বলল, ওজাও যদি তাড়াতে না পারে তখন সে দুটাকে পুড়িয়ে মেরে দেবেন। এই কথা সকলেরই খুব পছন্দ হলো। কিন্তু এর মধ্যে একটা মুশকিলেই দেখা গেল যে ভূতেদের পোড়াতে গেলে রাজবাড়িতে তখন আগুন ধরে যেতে পারে। শেষে অনেক যুক্তির পরেই স্থির হলো যে একটা বাগান বাড়িতে তাদের বাসা দেওয়া হবে। বাগান বাড়ি পুড়ে গেলেও বিশেষ ক্ষতি হবে না। রাজামশাই বললেন, সেই ভালো। সেই ঢোলকটাকেও তাহলে সেই বাগান বাড়িতে নিয়ে রাখা যাক। এই বাগান বাড়ি পোড়াবার সময় একসঙ্গে সকল আপদ বিদেয় হবে। বাগান বাড়ি যাওয়ার কথা শুনে গুপি আর বাঘা খুব খুশি হলো। তারা তো জানে না যে এর ভিতর কি ভয়ানক ফন্দি রয়েছে। তারা খালি ভাবলো বেশ আরামে নিরিবিলি থাকা যাবে, সঙ্গীত চর্চার সুবিধা হতে পারে। জায়গাটি খুবই নিরিবিলি আর সুন্দর। বাড়িটি কাঠের, কিন্তু দেখতে চমৎকার। সেখানে গিয়ে দেখতে দেখতে বাঘা ভালো হয়ে গেল। তখন গুপি তাকে বলল, ভাই, আর এখানে থেকে কাজ কি? চলো আমরা এখান থেকে চলে যাই, চলো। দাদা, এমন সুন্দর জায়গায় তো আর থাকতে পাবো না। দুদিন এখানেই রইলাম। আমার আমার ঢোলকটা যদি থাকতো। সেদিন বাঘা এঘর ওঘর ঘুরে বেড়াচ্ছে। গুপি বাগানের এক জায়গায় বসে গুনগুন করছে। এমন সময় হঠাৎ বাঘা ভয়ানক চেঁচামেচি করে উঠল। তার সকল কথা বোঝা গেল না, খালি হাঁকটা খুবই শোনা যেতে লাগলো। গুপিদা, গুপিদা, ও গুপিদা, ও গুপি তখন গুপিদা। ছুটে এসে দেখলো যে বাঘা তার সেই ঢোলকটা মাথায় করে পাগলের মতো নাচছে, আর যা আবোল তাবোল বলতে বলতে চেঁচাচ্ছে। ঢোলক পেয়ে এত আনন্দ হয়েছে যে আর কিছুতেই স্থির থাকতে পারছে না, গুছিয়ে কথাও বলতে পারছে না। এমনি করে প্রায় আধ ঘন্টা চলে গেলে বাঘা একটু শান্ত হয়ে বলল, গুপিদা, দেখছো কি এই ঘরে আমার ঢোলকটি? আর আর কি মজা। বলে আবার সে মিনিট 10 নেচে নিল। তারপর বলল, দাদা, এত দুঃখের পর ঢোলকটি পেয়েছে। খাওয়া দাওয়ার পর রাত্রে বারান্দায় বসে দুজনে খুব করে গান বাজনা করা যাবে, কেমন? রাজামশাই কিন্তু ঠিক করেছেন, সেই রাত্রেই তাদের পুড়িয়ে মারবেন। দারোগার উপর হুকুম রয়েছে যে সেদিন সন্ধ্যার সময় সেই বাগান বাড়িতে মস্ত ভোজের আয়োজন করতে হবে। দারোগামশাই 50-60 জন লোক নিয়ে সেই ভোজে উপস্থিত থাকবেন। খাওয়া দাওয়ার পর গুপি আর বাঘা ঘুমিয়ে পড়লে তারা সকলে মিলে একসঙ্গে সেই কাঠের বাড়ির চারিদিকে আগুন দিয়ে তাদের পালাবার পথ বন্ধ করবে। সেদিনকার খাওয়া বেশ ভালো মতোই হলো। গুপি আর বাঘা ভাবল যে লোকজন চলে গেলেই তারা গান বাজনা আরম্ভ করবে।
দারোগামশাই ভাবলেন যে গুপি আর বাঘা ঘুমোলেই ঘরে আগুন দেবেন। তিনি তাদের ঘুম পাড়াবার জন্য বড়ই ব্যস্ত হয়ে উঠলেন। তার ভাব দেখে যখন স্পষ্টই বোঝা গেল যে তারা না ঘুমোলে তিনি সেখান থেকে যাবেন না, তখন গুপি বাঘাকে নিয়ে বিছানায় পড়ে নাক ডাকতে লাগলো। একটু পরেই গুপি আর বাঘা দেখলো যে লোকজন সব চলে গেছে আর কারু সারা শব্দ নেই। তারপর আরেকটু দেখে যখন মনে হলো যে বাগান একেবারে খালি হয়ে গেছে, তখন তারা দুজনে বারান্দায় এসে ঢোল বাজিয়ে গান জুড়ে দিল। এদিকে দারোগামশাই তার লোকেদের বলে দিয়েছেন, তোরা প্রত্যেক দরজায় বেশ ভালো করে আগুন ধরাবি। খবরদার, আগুন ভালো করে ধরলে চলে যাসনি যেন। তিনি নিজে গিয়েছেন সিঁড়িতে আগুন ধরাতে। আগুন বেশ ভালো মতোই ধরেছে। দারোগামশাই ভাবলেন এই বেলা ছুটে পালায়। এমন সময় বাঘার ঢোল বেজে উঠল, গুপিও গান ধরে দিল। তখন আর দারোগামশাই বা তার লোকেদের কারও সেখান থেকে নড়বার জোর রইল না, সকলকেই পুড়ে মরতে হলো। ততক্ষণে গুপি আর বাঘাও আগুন দেখতে পেয়ে তাদের জুতোর জোরে তাদের ঢোল আর থলেটে নিয়ে সেখান থেকে চম্পট দিল। সেদিনকার আগুনে দারোগামশাই তো পুড়ে মারাই গেলেন, তার দলের অতি অল্প লোকই বেঁচেছিল। সেই লোকগুলো গিয়ে রাজামশাইকে এই ঘটনার খবর দিতে তার মনে বড়ই ভয় হলো। পরদিন আর 2-4 লোক রাজসভায় এসে বলল যে তারা সেই আগুনের তামাশা দেখতে সেখানে গিয়েছিল। তারা তখন ভারী আশ্চর্যজনক গান বাজনা শুনেছে আর ভূত দুটোকে শূন্যে উড়ে পালাতে সচক্ষে দেখেছে। তখন যা রাজামশাইয়ের কাঁপুনি, সেদিন তার সভা করা হলো না। উনি তাড়াতাড়ি বাড়ির ভিতরে এসে ভূতের ভয়ে দরজা এঁটে লেপ মুড়ি দিয়ে শুয়ে রইলেন। 1 মাসের ভিতরে আর বাইরে এলেন না। এদিকে গুপি আর বাঘা সেই আগুনের ভিতর থেকে পালিয়ে একেবারে তাদের বাড়ির কাছে সেই বনে এসে উপস্থিত হয়েছে যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। তাদের বড় ইচ্ছা ছিল এত ঘটনার পর একবার তাদের মা বাপকে দেখে যায়। বনে এসেই বাঘা বলল, এই গুপিদা, এখানেই না তোমার আমার দেখা হয়েছিল? হ্যাঁ। গুপিদা, তবে এমন জায়গায় এসে কি একটু গান বাজনা না করে চলে যেতে আছে? ঠিক বলেছো ভাই, তবে আর দেরি কেন, এই বেলা আরম্ভ করে দাও। এই বলে তারা প্রাণ খুলে গান বাজনা করতে লাগলো। এর মধ্যে এক আশ্চর্য ঘটনা হয়েছে। একদল ডাকাত হাল্লার রাজার ভাণ্ডার লুটে তার ছোট ছেলে দুটিকে শুদ্ধ চুরি করে নিয়ে পালিয়ে এসেছিল। রাজা অনেক সৈন্য নিয়ে তাদের পিছু পিছু প্রাণপণে ছুটেও ধরতে পারছিলেন না। গুপি আর বাঘা যখন গান ধরেছে, ঠিক সেই সময় সেই ডাকাতগুলো সেই বনের ভিতর দিয়ে যাচ্ছে, কিন্তু সে গান একবার শুনলে তো আর শেষ অবধি না শুনে চলে যাওয়ার জো নেই। কাজেই ডাকাতদের তখনই সেখানে দাঁড়াতে হলো। সারা রাত্রের ভিতরে আর সে গান বাজনাও থামলো না, ডাকাতদেরও সেখান থেকে যাওয়া ঘটল না। সকালে হাল্লার রাজা এসে অতি সহজেই তাদের ধরে ফেললেন। তারপর যখন তিনি জানলেন যে গুপি আর বাঘার গানের গুণেই তিনি ডাকাত ধরতে পেরেছেন, তখন আর তাদের আদর দেখে কে। একজন রাজকুমার বললেন, বাবা, এমন আশ্চর্য গান আর কখনো শুনিনি, এদের সঙ্গে নিয়ে চলো। রাজা গুপি আর বাঘাকে বললেন, তোমরা আমাদের সঙ্গে চলো, তোমাদের 500 টাকা করে মাইনে হলো। এ কথায় গুপি জোর হস্তে রাজামশাইকে নমস্কার করে বলল, মহারাজ, দয়া করে 2 দিনের ছুটি দিতে আজ্ঞা হোক। আমরা আমাদের পিতা মাতাকে দেখে তাদের অনুমতি নিয়ে আপনার রাজধানীতে গিয়ে উপস্থিত হব। আচ্ছা, এই 2 দিন আমরা এই বনেই বিশ্রাম করছি। তোমরা তোমাদের মা বাপকে দেখে 2 দিন পরে এসে এইখানেই আমাদের পাবে, কেমন? গুপিকে তাড়িয়ে অবধি তার বাবা মা তার জন্য বড়ই দুঃখিত ছিল। কাজেই তাকে ফিরে আসতে দেখে তাদের বড়ই আনন্দ হলো। কিন্তু বাঘা বেচারার ভাগ্যে সে সুখ মেলেনি। তার বাপ বলল, এরা তুই রে? হ্যাঁ, এই এই বাঘা বেটা তো আমাদের আবার হাড় জ্বালিয়ে মারবে। হ্যাঁ, মার বেটাকে মার, ভাগা। বাঘা বিনয় করে বলল, আমি খালি তোমাদের দেখতে এসেছি, 2 দিন দেখেই তারপর চলে যাব। সে কথা কি তারা শোনে? তারা দাঁত খিচিয়ে বড় লাঠি নিয়ে তাকে মারতে এলো। সে প্রাণপণে ছুটে পালাতে পালাতে ইট মেরে তার পা ভেঙে মাথা ফাটিয়ে রক্তারক্তি করে দিল। গুপি তাদের ঘরের দাওয়ায় বসে তার বাপের সঙ্গে কথা বলছিল। এমন সময় সে দেখে যে বাঘা পাগলের মতো হয়ে খোঁড়াতে খোঁড়াতে ছুটে আসছে।
তার কাপড় ছিঁড়ে ফালি ফালি আর রক্তে লাল হয়ে গেছে। অমনি সে তাড়াতাড়ি বাঘার কাছে ছুটে গিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? তোমার এ দশা কেন? গুপিকে দেখেই বাঘা একগাল হেসে ফেলেছে। তারপর সে হাঁপাতে হাঁপাতে বলল, দাদা, আমি বড্ড বেঁচে এসেছি। মূর্খগুলো আর একটু হলেই আমার ঢোলকটি ভেঙে দিচ্ছিল। গুপিদের বাড়ি এসে গুপির যত্নে আর তার মা বাপের আদরে বাঘার দুদিন যতটা সম্ভব সুখেই কাটলো। দুদিন পর গুপি তার মা বাপের কাছ থেকে বিদায় নেবার সময় বলে গেল, তোমরা তৈরি হয়ে থাকবে, আমি আবার ছুটি পেলেই এসে তোমাদের নিয়ে যাব। তারপর কয়েক মাস চলে গিয়েছে। গুপি আর বাঘা এখন হাল্লার রাজার বাড়িতে পরম সুখে বাস করে। দেশ বিদেশে তাদের নাম রটে গিয়েছে। এমন ওস্তাদ আর কখনো হয়নি, হবেও না। রাজামশাই তাদের ভারী ভালোবাসেন। তাদের গান না শুনে একদিনও থাকতে পারেন না। নিজের দুঃখ সুখের কথা সব গুপির কাছে বলেন। একদিন গুপি দেখল রাজামশাইয়ের মুখখানি বড়ই মলিন। তিনি ক্রমাগতই যেন কী সব ভাবছেন, যেন তার কোনো বিপদ হয়েছে। শেষে একবার তিনি গুপিকে বললেন, গুপি, মুশকিলে পড়েছি, কি হবে জানি না। শুন্ডির রাজা আমার রাজ্য কেড়ে নিতে যাচ্ছে। শুন্ডির রাজা হচ্ছেন সেই তিনি যিনি গুপি আর বাঘাকে পুড়িয়ে মারতে চেয়েছিলেন। তার নাম শুনেই গুপির মনে একটা চমৎকার মতলব এলো। সে তখন রাজামশাইকে বলল, মহারাজ, এর জন্য কোনো চিন্তা করবেন না। আপনার এই চাকরকে হুকুম দিন, আমি এ থেকে হাসির কাণ্ড করে দেব। গুপি, তুমি গাইয়ে বাজিয়ে মানুষ, যুদ্ধের ধারও ধারো না, তার কিছু বোঝও না। শুন্ডির রাজার বড় ভারী ফৌজ, আমি কি তার কিছু করতে পারি? মহারাজ, হুকুম পেলে একবার চেষ্টা করে দেখতে পারি, ক্ষতি তো কিছু হবে না। তোমার যা ইচ্ছা তাই তুমি করতে পারো। এ কথায় গুপি যার পর নাই খুশি হয়ে বাঘাকে ডেকে পরামর্শ করতে লাগলো। গুপি আর বাঘা সেদিন অনেকক্ষণ ধরে পরামর্শ করেছিল। বাঘার তখন কতই উৎসাহ। সে বলল, দাদা, এবারে আমরা দুজনে মিলে একটা কিছু করবই করব। আমার শুধু এই এই এক কথা একটু একটু ভয় হচ্ছে, হঠাৎ যদি প্রাণ নিয়ে পালাবার দরকার হয়, তবে হয়তো আমি জুতোর কথা ভুলে গিয়ে সাধারণ লোকের মতো কষে ছুট দিতে যাব আর 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 মার খেয়ে সার হব। এমনি করে দেখো না, সেবারে আমাদের গায়ের মূর্খগুলোর হাতে আমার কি দশা হলো। যা হোক, গুপির কথায় বাঘার সে ভয় কেটে গেল। আর পরদিন থেকেই তারা কাজে লাগলো। দিন কতক ধরে রোজ রাত্রে তারা শুন্ডি চলে যায় আর রাজবাড়ির আশেপাশে ঘুরে সেখানকার খবর নেয়। যুদ্ধের আয়োজন যা দেখতে পেল সে বড়ই ভয়ঙ্কর। এ আয়োজন নিয়ে এরা হাল্লায় গিয়ে উপস্থিত হলে আর রক্ষে নেই। রাজার ঠাকুর বাড়িতে রোজ মহা ধুমধামে পুজো হচ্ছে। 10 দিন এমনইতর পুজো দিয়ে ঠাকুরকে খুশি করে তারা হাল্লায় রওনা হবে। গুপি আর বাঘা এ সবই দেখল। তারপর একদিন তাদের ঘরে বসে দরজা এঁটে সেই ভূতের দেওয়া থলিটিকে বলল, নতুন ধরনের মিঠাই চাই, খুব সরেস। সে কথায় থলির ভিতর থেকে মিঠাই যা বেরোলো সে আর বলবার নয়। তেমনি মিঠাই কেউ চায়নি, চোখেও দেখেনি। সেই মিঠাই নিয়ে বাঘা আর গুপি শুন্ডির রাজার ঠাকুর বাড়ির বিশাল মন্দিরের চূড়োয় গিয়ে বসল। নিচে খুব পুজোর ধুম, ধূপ ধুনো শঙ্খ ঘণ্টা কোলাহলের সীমা নেই। আঙিনায় লোকের লোকারণ্য। সেই সব লোকের মাথার উপরে ঝড়াত করে মিঠাইগুলো ঢেলে দিয়ে বাঘা আর গুপি মন্দিরের ভিতর দিয়ে চূড়ো আঁকড়ে ধরে তামাশা দেখতে লাগলো। অন্ধকারের মধ্যে সেই ধূপ ধুনো আর আলোর ধোঁয়ায় কেউ তাদের দেখতে পেল না। মিঠাইগুলো আঙিনায় পড়তেই অমনি কোলাহল থেমে গেল। অনেকেই লাফিয়ে উঠল, কেউ কেউ চেঁচিয়ে ছুটও দিল। তারপর 2-4 জন সাহসী লোক কয়েকটা মিঠাই তুলে আলোর কাছে নিয়ে ভয়ে ভয়ে দেখতে লাগলো। শেষে তাদের একজন চোখ বুজে তার একটু মুখে পড়ে দিল। দিয়েই আর কথাবার্তা নেই। সেই 2 হাতে আঙিনা থেকে মিঠাই তুলে খালি মুখে দিচ্ছে আর নাচছে আর আহারে চেঁচাচ্ছে। তখন সেই আঙিনা শুদ্ধ লোক মিঠাই খাওয়ার জন্য পাগলের মতো কাড়াকাড়ি আর কিচিরমিচির করতে লাগলো। এদিকে কয়েকজন ছুটে গিয়ে রাজামশাইকে বলছে, মহারাজ, ঠাকুর আজ পুজোয় তুষ্ট হয়ে স্বর্গ থেকে প্রসাদ পাঠিয়ে দিয়েছেন।
সে যে কি অপূর্ব প্রসাদ, সে কথা আমরা বলতেই পারবো না। সে কথা শুনবা মাত্রই রাজামশাই প্রাণপণে কাছা গুছতে গুছতে ঊর্ধ্বশ্বাসে এসে ঠাকুর বাড়িতে উপস্থিত হলেন। কিন্তু হায়, ততক্ষণে সব প্রসাদ শেষ হয়ে গিয়েছিল। সমস্ত উঠোন ঝাড় দিয়েও রাজামশাইয়ের জন্য একটু প্রসাদ গুঁড়ো পাওয়া গেল না। তখন তিনি ভারী চটে গিয়ে বললেন, এ তোমাদের ভারী অন্যায়। পুজো করি আমি আর প্রসাদ খেয়ে শেষ করো তোমরা। আমার জন্য একটু গুঁড়ো রাখো না। তোমাদের সকলকে ধরে আমি শুলে চড়াবো। হ্যাঁ, এ কথায় সকলে ভয়ে কেঁপে উঠল। ওই লোকটি জোর হাতে বলল, দোহাই মহারাজ, আপনার প্রসাদকে আমরা খেয়ে শেষ করতে পারি? বাপরে, আমরা খেতে না খেতেই ঝাঁক করে কোনখান দিয়ে ফুরিয়ে গেল। আজ আমাদের প্রসাদগুলো আপনি মাফ করুন। কালকের যত প্রসাদ সব মহারাজ আপনি একাই খাবেন। আচ্ছা, তাই হবে। তবে খবরদার, মনে থাকে যেন। পরদিন রাজামশাই প্রসাদ খাবেন, তাই এক প্রহর বাকি থাকতেই তিনি ঠাকুর বাড়ির আঙিনায় এসে আকাশের পানে চেয়ে বসে আছেন। আর সকলে ভয়ে ভয়ে একটু দূরে বসে তাকে ঘিরে তামাশা দেখছে। আজ পুজোর ঘটা অন্য দিনের চেয়ে শতগুণ বেশি। সবাই ভাবছে দেবতা তাতে খুশি হয়ে রাজামশাইকে আরও ভালো প্রসাদ দেবেন। রাত দুপুরের সময় গুপি আর বাঘা আরও আশ্চর্য রকমের মিঠাই নিয়ে এসে মন্দিরের চূড়োয় বসল। আজ তাদের পরনে খুব জমকালো পোশাক, মাথায় মুকুট, গলায় হার, হাতে বালা, কানে কুণ্ডল। তারা দেবতা সেজে এসেছে। ধোয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু তবু রাজামশাই আকাশের পানে তাকিয়ে আছেন। এমন সময় গুপি আর বাঘা হাসতে হাসতে তার উপরে সেই মিঠাইগুলো ফেলে দিল। তাতে রাজামশাই প্রথমে একটা চিৎকার দিয়ে 3 হাত লাফিয়ে উঠলেন। তারপর তাড়াতাড়ি সামলিয়ে নিয়ে হাতে মিঠাই তুলে মুখে দিতে লাগলেন, আর ধেই ধেই করে যে নাচনটা নাচলেন। আরে বাপরে, কি স্বর্গীয় প্রসাদ! এমন সময় গুপি আর বাঘা হঠাৎ মন্দিরের চূড়ো থেকে নেমে এসে রাজার সামনে দাঁড়ালো। তাদের দেখে সকলে আগে কি করবে ভেবে ঠিক পায় না। রাজামশাই তো লম্বা হয়ে মাটিতে পড়েই রয়েছেন আর খালি মাথা ঠুকছেন। গুপি তাকে বলল, মহারাজ, তোমার নাচ দেখে আমরা বড়ই তুষ্ট হয়েছি। এসো, তোমার সঙ্গে কোলাকুলি করি। রাজা তা শুনে যেন স্বর্গ হাতে পেলেন। দেবতার সঙ্গে কোলাকুলি, সে কি কম সৌভাগ্যের কথা? কোলাকুলি আরম্ভ হলো। সকলে জয়ধ্বনি দিতে লাগলো। সেই অবসরে গুপি আর বাঘা রাজামশাইকে খুব করে জড়িয়ে বলল, এখন তবে আমাদের ঘরে যাব। বলতে বলতেই তারা তাকে শুদ্ধ একেবারে এসে নিজের ঘরে উপস্থিত। ঠাকুর বাড়ির আঙিনায় সেই লোকগুলো অনেকক্ষণ ধরে হা করে আকাশের পানে চেয়ে রইল। তারপর যখন রাজামশাই আর ফিরলেন না, তখন তারা যে যার ঘরে এসে বলল, কি আশ্চর্য ব্যাপার! রাজা মশাই সশরীরে স্বর্গে গেলেন, দেবতারা নিজে তাকে নিতে এসেছিলেন। ভাবা যায়। এদিকে রাজামশাই গুপি আর বাঘার কোলে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তাদের ঘরে এসেও অনেকক্ষণ তার জ্ঞান হয়নি। ভোরের বেলায় তিনি চোখ মেলে দেখলেন যে সেই দুটো ভূত তার মাথার কাছে বসে আছে। অমনি তিনি তাদের পায়ে পড়ে কাঁপতে কাঁপতে বললেন, দোহাই দোহাই বাবা, দোহাই দোহাই, আমাকে খেও না, আমাকে খেও না। আমি 200 মোষ মেরে তোমাদের পুজো করবো। হ্যাঁ, 200 মোষ মেরে পুজো করবো। আমাকে খেও না, দোহাই। মহারাজ, আপনার কোনো ভয় নেই। আমরা ভূত নই, আপনাকে খেতেও যাচ্ছি না। রাজামশাইয়ের কিন্তু তাতে একটুও ভরসা হলো না। তিনি আর কোনো কথা না বলে মাথা গুজে বসে কাঁপতে লাগলেন। এদিকে বাঘা এসে হাল্লার রাজাকে বলল, আর কাল রাত্রে আমরা শুন্ডির রাজাকে ধরে এনেছি, এখন কি আজ্ঞা হয়? হাল্লার রাজা শান্ত গলায় বলল, তাকে নিয়ে এসো। 2 রাজার যখন দেখা হলো, তখন শুন্ডির রাজা বুঝতে পারলেন যে তাকে ধরে এনেছে। হাল্লা জয় করা তো তার ভাগ্যে ঘটলই না, এখন প্রাণটিও যাবে। কিন্তু হাল্লার রাজা তাকে প্রাণে না মেরে শুধু তার রাজ্যই কেড়ে নিলেন। তারপর তিনি গুপি আর বাঘাকে বললেন, তোমরাই আমাকে বাঁচিয়েছ, নইলে হয়তো আমার রাজ্যও যেত, প্রাণও যেত। শুন্ডি রাজ্যের অর্ধেক
আর আমার 2টি কন্যা তোমাদের দুজনকে দান করলাম। তখন খুবই একটা ধুমধাম হলো। গুপি আর বাঘা হাল্লার জামাই হয়ে আর শুন্ডির রাজ্যের অর্ধেক রাজ্য পেয়ে পরম আনন্দে সঙ্গীতের চর্চা করতে লাগলো। গুপির মা বাপের সম্মান আর সুখ তখন দেখে কে। শেষ হলো আজকের গল্প উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা গুপি গাইন ও বাঘা বাইন। গুপি গাইনের চরিত্রে অচ্যুত সাহা, বাঘা বাইনের চরিত্রে সোহম জুনিয়র, ভূতের রাজা ও হালদার রাজার চরিত্রে অরিত্র মুখার্জি, শুন্ডির রাজার চরিত্রে নিরুপম নাথ, রাজকুমারের চরিত্রে সৈকত বসাক, দারোয়ান পেয়াদা ও দারোগার চরিত্রে শুভজিৎ মাইতি, অন্যান্য চরিত্রে সমীরণ শীল। প্রচ্ছদ নির্মাণ করেছেন সূর্য দাস, আবহ নির্মাণ সায়ক পাল ও টিম অ্যানোনিমাস। প্রচার সহায়তায় সায়ন দে ও আয়ুষ কারার। পরিচালনা ও গল্পের নাট্যরূপ সমীরণ শীল। সহপরিচালনা, গল্পকথক এবং গল্পের সূত্রধর আমি সোহম। আমাদের উপস্থাপনাটি আপনাদের ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক ও হাইপ করার মাধ্যমে আমাদের পাশে থাকুন। আবার ফিরে আসব আগামী পর্বে। ততক্ষণ শুনতে থাকুন গল্প, কথা ও কাহিনী।